সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের নগ্নবীজি উদ্ভিদ বিষয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটি নগ্নবীজি উদ্ভিদ, যেগুলো আমাদের দেশে রাস্তার আশেপাশে অ্যাভেলেবেল দেখা যায়। এছাড়াও মানুষ এগুলো আলংকারিক উদ্ভিদ হিসেবে ব্যবহার করে থাকে। যে ডান পাশের ছবিটা হচ্ছে সাইকাস এবং বাম পাশের ছবিটা হচ্ছে অরকিডিয়া, যেটা ক্রিসমাস ট্রি নামেও পরিচিত। আসো আমরা নগ্নবীজি উদ্ভিদ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নিই। তো উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস তার এনকোয়ারি ইন্টু প্লান্টস নামক গ্রন্থে সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করেন, এবং এই জিমনোস্পার্ম শব্দটি দুটি গ্রিক শব্দ জিমনোস এবং স্পার্মা শব্দ নয় গঠিত। জিমনোস শব্দের অর্থ হচ্ছে ন্যাকেড বা নগ্ন, এবং স্পার্মা শব্দের অর্থ হচ্ছে বীজ, সিড বা বীজ, অর্থাৎ নগ্ন বীজ। এই নগ্ন বীজ বহনকারী উদ্ভিদই মূলত হচ্ছে জিমনোস্পার্ম বা নগ্নবীজি উদ্ভিদ। অর্থাৎ যে সমস্ত বীজ আবৃত না, যে সমস্ত উদ্ভিদের বীজ আবৃত অবস্থায় না থেকে উন্মুক্ত অবস্থায় থাকে তাদেরকে জিমনোস্পার্ম বা নগ্নবীজি উদ্ভিদ বলা হয়। এখানে ছবিতে কিছু দেখছো যে এগুলো সবই হলো বীজ, জিমনোস্পার্ম বা নগ্নবীজি উদ্ভিদের বীজ। সাইকাস জাতীয় উদ্ভিদ, গিঙ্গোস, কনিফার, এই সবগুলো উন্মুক্ত অবস্থায় থাকে। মূলত হচ্ছে যে এদের ফুলে গর্ভাশয় না থাকার কারণে এরা ডিম্বকগুলো উন্মুক্ত অবস্থায় থাকে, এবং এই ডিম্বকগুলোই পরবর্তীতে বীজে পরিণত হয়। কিন্তু আবৃতবীজি উদ্ভিদে গর্ভাশয় থাকার কারণে ডিম্বকগুলো আবৃত থাকে এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়, সে বীজগুলো আবৃত অবস্থায় থাকে। তাহলে নগ্নবীজি উদ্ভিদে আমরা দেখতে পাচ্ছি যে বীজগুলো উন্মুক্ত অবস্থায় আছে। পৃথিবীতে নগ্নবীজির 83টি গণ এবং 721টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে, এবং পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ বা সবচেয়ে লম্বা উদ্ভিদ যদি আমরা বলি, সেগুলো হচ্ছে এই জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদ, এবং সবচেয়ে উঁচু উদ্ভিদ নামে পরিচিত। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ ডান সাইডে, এই এটার নাম হচ্ছে সেকুয়া গাইগ্যান্টিয়া। এই সেকুয়া গাইগ্যান্টিয়াই হচ্ছে সবচেয়ে বড় উদ্ভিদ, বিশাল আকৃতির উদ্ভিদ এবং অনেক লম্বা উদ্ভিদ। এবং ভূতত্ত্ববিদ বা জিওলজিস্টদের মতে যে প্রায় 30 কোটি বছর পূর্বে, অর্থাৎ বর্তমান সময় থেকে 30 কোটি বছর আগে যে যুগ ছিল, সে যুগের নাম ছিল প্যালিওজোইক যুগ, এবং এই প্যালিওজোইক যুগে এদের উৎপত্তি ঘটেছে। এরা সাধারণত গ্রীষ্মপ্রধান অঞ্চলে জন্মে, এরা সাধারণত শীতপ্রধান অঞ্চলে জন্মে। যে জায়গায় শীতের প্রকোপ একটু বেশি থাকে সে সমস্ত অঞ্চলে জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদ বেশি জন্মে থাকে, যেমন আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশ, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এগুলো পাওয়া যায়। এবং এরা চিরসবুজ বনভূমি গঠন করে। চিরসবুজ অর্থ হচ্ছে এই বনাঞ্চলের, মানে এই উদ্ভিদ দ্বারা গঠিত যে বনাঞ্চল, সেই বনাঞ্চলের অর্থাৎ এই উদ্ভিদগুলোর পাতাগুলো কখনো ঝরে যায় না, সবসময় সবুজ থাকে এবং সারা বছর ব্যাপী থাকে। তো এই ধরনের বনভূমিকে বলা হয় চিরসবুজ বনভূমি। এবং এই নগ্নবীজি উদ্ভিদের সকল প্রজাতিই স্থলজ, অর্থাৎ সবগুলোই স্থলে পাওয়া যায়, কোনোটা পানিতে পাওয়া যায় না, জলজ কোনো প্রজাতি নেই। এর মধ্যে একটা মাত্র প্রজাতি আছে যেটা মরুভূমিতে, নামিবিয়ার মরুভূমিতে পাওয়া যায়। এটার নাম হচ্ছে ওয়েলুসচিয়া মিরাবিলিস। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে বিশাল একটা মরুভূমি, এই মরুভূমিতে একটা ছোট একটা গাছ জন্মাইছে, এইটাই হচ্ছে নগ্নবীজি এবং ওয়েলুসচিয়া মিরাবিলিস। তাহলে দেখতে পাচ্ছ যে কত জিমনোস্পার্মের ভিতরেও বেশ বৈচিত্র্য আছে। বিশাল কত বড় উদ্ভিদ, এটাও জিমনোস্পার্ম, আর ছোট একটা উদ্ভিদ, এটাও জিমনোস্পার্ম। বাংলাদেশে ন্যাচারালি 5টা নগ্নবীজি প্রজাতি দেখা যায়। এগুলো হচ্ছে এই যে প্রথম ছবিটা দেখতেছো সাইকাস পেকটিনাটা, এটা হচ্ছে পোডোকার্বাস নারিফোলিয়াস, এরপর এটা হচ্ছে নিটাম মন্টানাম, এছাড়াও আছে নিটাম ল্যাটিফোলিয়াম এবং নিটাম অবলঙ্গাম, অর্থাৎ এইটা জেনাসেরই আরও 2টা প্রজাতি। তাহলে সাইকাসের একটা প্রজাতি, পোডোকার্বাসের একটা প্রজাতি এবং নিটামের 3টা প্রজাতি ন্যাচারালি পাওয়া যায়, এবং এগুলো সাধারণত আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে জন্মে থাকে।
এখন নগ্নবীজি উদ্ভিদ কিভাবে তোমরা চিনবে, কি কি বৈশিষ্ট্য থাকলে এগুলোকে আমরা নগ্নবীজি বলবো, বা নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি? প্রথমত দেখো যে নগ্নবীজি উদ্ভিদ সর্বদাই স্থলজ এবং মরুজ স্বভাবের। স্থলজ বুঝলাম, স্থলজ হচ্ছে যারা স্থলে জন্মে, মাটিতে জন্মায়। মরুজ স্বভাবের এটা হচ্ছে যে মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সে সমস্ত উদ্ভিদের স্পেশাল বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে। তো জিমনোস্পার্মের ক্ষেত্রে এরকম দুই একটা বৈশিষ্ট্য পাওয়া যায় মরুজ উদ্ভিদের নাই, এই জন্য বলা হয় যে এরা মরুজ স্বভাবের। এবং অধিকাংশ উদ্ভিদ বৃক্ষ ও গুল্ম জাতীয়, যেগুলো আমরা একটু আগে ছবিতে দেখেছি, বিশাল বড় উদ্ভিদও থাকে, আবার গুল্ম জাতীয় উদ্ভিদও থাকে। পত্র সাধারণত দুই প্রকার, বাদামি বর্ণের স্বল্পপত্র এবং সবুজ বর্ণের পর্ণপত্র। এই যে এখানে দেখো, এই যে সবুজ রঙের যেটা ফলিয়েজ লিভস, এটা হচ্ছে পর্ণপত্র, এবং এইখানে বাদামি বর্ণের যে এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্বল্পপত্র। পুষ্প সবসময় এক লিঙ্গিক, অর্থাৎ স্ত্রী এবং পুরুষ পুষ্প আলাদা থাকে। তো আবৃতবীজী উদ্ভিদের পুষ্প অনেকটা এখানে নগ্নবীজী হবে। নগ্নবীজী উদ্ভিদের পুষ্প অনেকটা হ্রাসপ্রাপ্ত, মানে ছোট থাকে, সাইজে আকারত বড় হয় না, এবং নগ্ন প্রকৃতির মানে এদের গর্ভাশয় থাকে না। এবং সেই সাথে আরও সাহায্যকারী যে বিভিন্ন স্তাবক, যেমন বৃতি, দল, এগুলোও থাকে না, শুধুমাত্র নগ্ন ডিম্বকটা থাকে, অন্যান্য অংশগুলো এখানে থাকে না। পুষ্পের গর্ভাশয় না থাকায় ফলের উৎপত্তি ঘটে না, যেগুলো একটু আগে বললাম যে এদের কোনো গর্ভাশয় থাকে না। গর্ভাশয় না থাকার কারণে কোনো ফল হয় না, এবং ফল না হওয়ার কারণে ফুলের ভিতর যে ডিম্বকগুলো থাকে সেই ডিম্বকগুলো উন্মুক্ত থাকে, এবং এই ডিম্বকগুলোই পরবর্তীতে বীজে পরিণত হয়। গর্ভদণ্ড গর্ভমুণ্ড না থাকায় পরাগরেণু সরাসরি ডিম্বাণুর উপর পতিত হয়, অর্থাৎ এই যে ডিম্বক, এই ডিম্বকের উপরে সরাসরি এসে পরাগরেণু পতিত হয়। কিন্তু আবৃতবীজী উদ্ভিদের বেলায় সরাসরি পতিত হওয়ার সুযোগ নেই, কারণ আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বকগুলো আবৃত অবস্থায় থাকে। উদ্ভিদ দেহে স্পোরোফাইটিক এবং অসমরেণুপ্রসূ। অসমরেণুপ্রসূ হচ্ছে রেণু মানে স্পোর, অর্থাৎ এদের যে স্পোরগুলো তৈরি হয় সেই স্পোরগুলো অসম হয়। অসম মানে হচ্ছে ভিন্ন ধরনের হয়, পুরুষ এক ধরনের, স্ত্রী আরেক ধরনের, তাদের মধ্যে ফিজিক্যালি ডিফারেন্স থাকে। তো আকৃতিগত দিক থেকে এদেরকে সহজে চেনা যায় যে কোনটা পুরুষ এবং কোনটা স্ত্রী, এরকম। রেণুপত্র অর্থাৎ স্পোরোফিল ঘনভাবে সজ্জিত স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে। রেণুপত্র হচ্ছে যে বিশেষ পাতার উপর স্পোর বা রেণু তৈরি হয় বা উৎপন্ন হয়, সেই পাতাগুলোকে বলা হয় রেণুপত্র বা স্পোরোফিল। স্পোরোফিল এই যে এই ছবিতে দেখতেছো যে এখানে অনেকগুলো স্পোরোফিল আছে, অনেকগুলো স্পোরোফিল এভাবে ঘনভাবে সন্নিবেশিত হইয়া একটা যে বিশেষ আকৃতির গঠন তৈরি করে, মোচার মতো, কলার মোচার মতো বা অন্য ধরনের হতে পারে, সাধারণত কলার মোচার মতো, এগুলোকে বলা হয় স্ট্রোবিলাস বা কোণ। তো এটা হচ্ছে পুং স্ট্রোবিলাস, এবং এইটা হচ্ছে স্ত্রী স্ট্রোবিলাস। তো পুং স্ট্রোবিলাস এবং স্ত্রী স্ট্রোবিলাস আকৃতিগতভাবে একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। জাইলেম কলায় ভেসেল এবং ফ্লোয়েম কলায় সঙ্গীকোষ অনুপস্থিত থাকে। অর্থাৎ তোমরা যে অ্যানাটমিতে পড়েছ যে জাইলেমের 4টি উপাদান এবং ফ্লোয়েমেরও 4টি উপাদান। তো 4টি উপাদানের মধ্যে জাইলেমের 4টি উপাদানের মধ্যে একটা হচ্ছে ভেসেল, সে ভেসেল এখানে থাকে না, এবং ফ্লোয়েমের ক্ষেত্রে সঙ্গীকোষ এখানে অনুপস্থিত। হেটারোমরফিক যৌনক্রম দেখা যায়। যৌনক্রম হচ্ছে কি? যৌনক্রম হচ্ছে যে স্পোরোফাইটিক দশা এবং গ্যামেটোফাইটিক দশার পর্যায়ক্রমিক যে আবর্তন, এই আবর্তনকে বলা হয় যৌনক্রম। তো স্পোরোফাইটিক দশা এবং গ্যামেটোফাইটিক দশা যখন আলাদাভাবে শনাক্ত করা যায়, অর্থাৎ দেখতে ভিন্ন রকমের হয়, তখন সেটাকে বলা হয় হেটারোমরফিক যৌনক্রম। শস্য সবসময় হ্যাপ্লয়েড, কারণ শস্য নিষেকের পূর্বে সৃষ্টি হয়। তো নিষেকের পূর্বে সৃষ্টি হওয়ার কারণে শস্যটা হ্যাপ্লয়েড হয়। কারণ হচ্ছে নিষেক হইলে নিষেকের পূর্বে যে কোষগুলো তৈরি হয়
সেগুলো সাধারণত হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। নিষেক ঘটলে তারপর সেটা ডিপ্লয়েড হয়, এবং দ্বিনিষেক যখন ঘটে তখন ট্রিপ্লয়েড হয়। তাহলে যেহেতু নিষেকের পূর্বে অর্থাৎ ডিপ্লয়েড অবস্থা হওয়ার আগেই শস্য উৎপত্তি ঘটে, সেই জন্য এদের শস্যটা সবসময় হ্যাপ্লয়েড হয়ে থাকে। কোথায় সাধারণত সাইকাস পাওয়া যায়? সাইকাস, তাহলে সাইকাস কেন আমরা আলোচনা করব? সাইকাসটা মোটামুটি আমাদের পরিচিত, আমাদের দেশে খুবই পরিচিত, রাস্তার আশেপাশে পাওয়া যায়, অনেকে সৌন্দর্য বর্ধনের জন্য আলংকারিক উদ্ভিদ হিসেবে এটা রোপণ করে থাকে। এই জন্য সাইকাস সম্পর্কে আমাদের সিলেবাসে আছে এবং সাইকাস সম্বন্ধে আমরা জানব। তো প্রথমে আমরা জানব সাইকাসের ভৌগোলিক বিস্তৃতি। তো ভাই, তোমাদের একটু আগে যেটা বলেছিলাম যে বাংলাদেশে 5 ধরনের জিমনোস্পার্ম পাওয়া যায় এবং সবগুলো সাধারণত পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। সেই কথাটা এখানে বলা আছে যে সাইকাস সাধারণত পাহাড়ি অঞ্চলে জন্মে। এর বিভিন্ন প্রজাতি পূর্ব পশ্চিম গোলার্ধের গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় বেশি জন্মে। এই গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় সাইকাস জাতীয় উদ্ভিদ সাধারণত বেশি দেখা যায়। তো বিভিন্ন দেশ যেমন অস্ট্রেলিয়া, চীন, জাপান, ভারত, পূর্ব আফ্রিকা, মাদাগাস্কার, মায়ানমার এবং বাংলাদেশে সাইকাসের বিভিন্ন প্রজাতি পাওয়া যায়। তো সাইকাসের মধ্যে যেটা তোমাদের আগে বলেছি যে সাইকাস পেকটিনাটাকে সাধারণত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মাতে দেখা যায়। তবে এদেশের সাইকাস সার্সিনালিস এবং সাইকান রেবুলাটা, এই 2 ধরনের সাইকাসকে আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানে বাহারি উদ্ভিদ হিসেবে লাগানো হয় এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে এইগুলা বাইরে থেকে, বিশেষত ভারত থেকে এগুলা আমদানি করা হয়। আমদানি করে এগুলা আলংকারিক উদ্ভিদ হিসেবে এগুলা বা বাগানের শোভাবর্ধনের জন্য এগুলা লাগানো হয়। তো সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি আমরা যদি দেখি, প্রথমত উদ্ভিদ দেহ স্পোরোফাইটিক, মূল কাণ্ড পাতায় বিভক্ত। এদের মূল কাণ্ড এবং পাতা আলাদা আলাদা। কাণ্ড খাড়া এবং অশাখ, এই যে দেখতেছো কাণ্ড, এদেরকে আমরা নারকেল গাছের সাথে তুলনা করতে পারি যে নারকেল গাছের কাণ্ড যেরকম খাড়া থাকে এবং অশাখ থাকে, মানে কোনো শাখা প্রশাখা থাকে না, এদেরও সেরকম কোনো শাখা প্রশাখা থাকে না। পাতা কাণ্ডের শীর্ষে সর্পিল আকারে সজ্জিত, কচি পাতা ফার্নের মতো কুণ্ডলিত থাকে। এই যে দেখতেছে এটা হচ্ছে কচি পাতা। এই কচি পাতা ফার্নের ক্রোজিয়ার যেরকম গঠন করে, ফার্নের কচি পাতা যেরকম কুণ্ডলিত থাকে, এদের পাতা ওরকম কুণ্ডলিত থাকে। এটা একটা ফার্ন সদৃশ বৈশিষ্ট্য বলতে পারো। এবং সাধারণত পাতাগুলো কাণ্ডের শীর্ষে, যেখানে দেখো এটা হচ্ছে কাণ্ড, কাণ্ডের শীর্ষে পাতাগুলো সর্পিল আকারে পেঁচানো 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 থাকে। শুধু পুংস্টোবিলাস গঠিত হয়, অর্থাৎ এদের ক্ষেত্রে পুং রেণুপত্র যেগুলা, সেই পুং রেণুপত্র পুংস্টোবিলাস গঠন করে, কিন্তু এর স্ত্রী রেণুপত্র কোনো স্টোবিলাস গঠন করে না। অস্থানিক, গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান। এটা হচ্ছে কোরালয়েড মূল, তো অস্থানিক মূল। এটা যেমন তোমরা দেখে থাকবে যে নারকেল গাছের গোড়ার দিকে, উপরের দিকে একবারে বায়বীয় অবস্থানে মাটির উপরের দিকে অনেক মূল জন্মায়। এইগুলো হচ্ছে মূলত অস্থানিক মূল, কারণ এই মূলগুলা থাকার কথা মাটির ভিতরে, কিন্তু সেখানে না থেকে উপরে আছে, মানে স্থানে না থেকে অন্য স্থানে আছে, যথাযথ স্থানে না থেকে, তাহলে এইগুলোকে অস্থানিক মূল বলা হয়। তো এই অস্থানিক মূলে সাইকাসের এই মূলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ব্লু গ্রিন অ্যালগি, নষ্ট গ্যানাবেনা, এগুলা ছত্রাকের ভিতরে, এই মূলের ভিতরে প্রবেশ করে। তো মূলের ভিতরে প্রবেশ করলে তখন এই মূলগুলোর আকৃতি অনেকটা কোরালের মতো হয়। এই ছবিটা যে দেখতেছো, এটা হচ্ছে মূলত সাইকাসের মূল। তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক মূল। এইখানে নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি প্রবেশ করার কারণে এগুলো আকৃতি অনেকটা কোরালের মতো হয়েছে, এই জন্য এগুলোকে বলা হয় কোরালয়েড রুট। এরা অসমরেণুপ্রসূ। এর শুক্রাণু সর্ববৃহৎ। এটা একটা তোমরা মনে রাখবে যে উদ্ভিদ জগতের ভিতরে বা পুরো জীবজগতের ভিতরে সাইকাসের শুক্রাণু সবচেয়ে বড়, এবং এই যে দেখতেছো লাটিমের মতো,
লাটিমের মতো সচল ও বহু ফ্লাজেলা যুক্ত। এখানে যে অনেকগুলো রোমের মতো দেখা যাচ্ছে, এই সবগুলোই হচ্ছে ফ্লাজেলা। তো প্রচুর পরিমাণে এখানে ফ্লাজেলা আছে। এই ফ্লাজেলা থাকার কারণে শুক্রাণুগুলো সচল, অর্থাৎ পানিতে ফ্লাজেলা সাঁতার কেটে চলাচল করতে পারে। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। এটা হচ্ছে একটা পাতার প্রস্থচ্ছেদ। এই পাতার ভিতরে দেখো একবারে উপরের দিকে কিউটিকল, তোমরা এই স্ট্রাকচারগুলো পড়েছো, পাতা কি কি থাকে। একবারে বাইরের দিকে কিউটিকল, মাঝখানের দিকে জাইলেম, কিউটিকলের পরে হচ্ছে এই এপিডার্মিস, এপিডার্মিসের পর হাইপোডার্মিস, এরপরে লম্বা কোষগুলো প্যালেসেট প্যারেনকাইমা। প্যালেসেট প্যারেনকাইমার পর দেখো কিছু স্পেশাল আলাদা কোষ আছে, এগুলো হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। অর্থাৎ এই ট্রান্সফিউশন টিস্যু থাকার কারণ হচ্ছে যেহেতু জাইলেমে, এদের জাইলেমে কোনো ভেসেল থাকে না, তাহলে সেই ক্ষেত্রে ভেসেলের কাজ হচ্ছে পানি চলাচলে সাহায্য করা। তো সে ভেসেল না থাকার কারণে এক্ষেত্রে দেখা যায় এই ট্রান্সফিউশন টিস্যুটা সে ভেসেলের কাজ করে থাকে। এই যে এই কিছু স্পেশাল কোষ। এখন আমরা সাইকাসের বাহ্যিক গঠন দেখব। এখানে দুইটা ছবি তোমাদের পাশাপাশি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা তাল গাছ এবং এটা হচ্ছে সাইকাস। তো তাল গাছের তুলনা এখানে করা হয়েছে। তো তাল গাছের ছবি দেওয়া হয়েছে এই কারণে যে দুইটার মধ্যে অনেক মিল আছে। এই মিল থাকার কারণে সাইকাসকেও পাম ফার্ন বলা হয়। ফার্ন জাতীয় উদ্ভিদের সাথে এদের মিল আছে এবং পাম জাতীয় উদ্ভিদের সাথেও মিল আছে। দুইটা মিলে এদেরকে একত্রে পাম ফার্ন বলা হয়। তাহলে দেখো এখানে যে তাল গাছের মতো এই যে অশাখ একটা কাণ্ড থাকে, কাণ্ডের মাথায় একগুচ্ছ পাতা থাকে, দুইটা পাশাপাশি একবারে সহজে দেখা যায়, বোঝা যায়। এবং তোমাদের সাইকাসের বৈশিষ্ট্যের ভিতর বলেছি যে এদের কচি পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে। তবে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো যে এর বৃদ্ধি খুবই মন্থর, অর্থাৎ সাইকাস উদ্ভিদ খুব স্লোলি বাড়ে। একটা তাল গাছ যত দ্রুত বাড়ে, দেখা গেল যে এই তাল গাছটার বয়স যদি 10 বছর হয়, তাহলে হয়তো এই পাম গাছটার বয়স হবে 50 বছর। এরকম এদের বৃদ্ধিটা খুবই মন্থর। দেখো যে এর উচ্চতা সাধারণত 2 থেকে 5 মিটার পর্যন্ত হয়ে থাকে এবং এই 2 থেকে 5 মিটার হইতে তার অনেক বছর সময় লাগে। অনেক খুব ধীর গতির উদ্ভিদ এগুলা, মানে ধীর গতিতে বাড়ে। কাণ্ড তোমাদেরকে যেভাবে দেখাইছিলাম যে কাণ্ড সাধারণত এই যে অশাক, কোনো ধরনের শাখা প্রশাখা সাধারণত থাকে না। তবে এইখানে দেখো এই একটা কাণ্ডের বড় জুম করা চিত্র, এখানে অনেকগুলো দাগ দেখা যাচ্ছে। এই দাগগুলো মূলত হচ্ছে যে এদের যে পাতাগুলো ঝরে গেছে সেই পাতাগুলো ঝরে যাওয়ার দাগ, অর্থাৎ পত্রমূল স্থায়ীভাবে থেকে যায়। এই যে কাণ্ডের গায়ে ঝরে যাওয়া পাতার অংশবিশেষ বা পত্রমূল স্থায়ীভাবে থেকে যাবার কারণে তা বেশ অমসৃণ থাকে, অর্থাৎ কাণ্ডটা অমসৃণ থাকে। কাণ্ড বেলনাকার, সাধারণত শাখাহীন হলেও কয়েকটি প্রজাতিতে শাখাযুক্ত কাণ্ড দেখা যায়। এগুলো সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো শাখা তৈরি হয়। এই উদ্ভিদের বৃদ্ধি খুব ধীরে হয়, কিন্তু উহা প্রায় 100 বছর পর্যন্ত জীবিত থাকে, অর্থাৎ দীর্ঘজীবী, কিন্তু এদের বৃদ্ধি খুবই মন্থর। পাতা, আমরা বৈশিষ্ট্যে পাতা বিষয়ে আলোচনা করেছিলাম যে 2 ধরনের পাতা সাধারণত পাওয়া যায়। একটা হচ্ছে সবুজ রঙের পল্লবপত্র, আর এ হচ্ছে বাদামি বর্ণের পর্ণপত্র বা শল্কপত্র। সবুজ বর্ণের পল্লবপত্র এবং বাদামি বর্ণের শল্কপত্র। এবং পল্লবপত্রটা হচ্ছে একটা যৌগিক বৃহদাকার, যে পাম গাছের মতো, আমরা নারকেল গাছের সাথেও তুলনা করতে পারি, নারকেল গাছের মতো। পল্লবপত্রগুলো কাণ্ড বা শাখার শীর্ষে গুচ্ছাকারে সৃষ্টির কারণে মুকুটের মতো দেখা যায়। তরুণ পল্লবপত্র ফার্ন উদ্ভিদের মতো কুণ্ডলিত থাকে, যাকে সার্চ ইনলেট ভার্নেশন বলে। তরুণ পাতার গোড়ায় অসংখ্য র্যামেন্টা থাকে। র্যামেন্টা এখান থেকে দেখা যাচ্ছে না, মূলত যে গোড়ার দিকে শল্কপত্রের মতো র্যামেন্টা থাকে। শল্কপত্রের কিনারা অমসৃণ। মূল বিষয় আমি এর আগে আলোচনা করেছি। এই যে এগুলো হচ্ছে এই যে অস্থানিক মূল, এটা জুম করা। তো আবার একটু এটার বিষয় নিয়ে বলি
এই প্রাথমিক পর্যায়ে সাইকাসে প্রধান মূল থাকে, তবে উহা স্বল্পস্থায়ী, কারণ অল্পকাল পরেই প্রধান মূল নষ্ট হয়ে যায়, পরে সেখানে অস্থানিক মূলের সৃষ্টি হয়। এই মূলগুলো মৃত্তিকা স্তরে বিস্তার লাভ করে, যা সাধারণ মূলরূপে কাজ করে। মানে সৃষ্ট অস্থানিক মূলের কিছু অংশ মাধ্যাকর্ষণে বিপরীতমুখী হয়ে মৃত্তিকার পৃষ্ঠতলের কাছে অবস্থানে, অর্থাৎ মৃত্তিকা থেকে উপরের দিকে উঠে আসে, মাটির উপরের দিকে উঠে আসে। এরা একসময় দ্যাগ্র শাখান্বিত হয়ে গুচ্ছাকার হতে থাকে। তখন এই অংশের মূলগুলো মৃত্তিকাস্থ ব্যাকটেরিয়া, ছত্রাক, এমনকি শৈবাল দ্বারা আক্রান্ত হয়। এর ফলে মূলগুলোর অগ্রাংশ ফুলে গিয়ে একগুচ্ছ সবুজাভ বা বাদামি সবুজ বর্ণের রঙিন হয়ে সামুদ্রিক কোরালের ন্যায় দৃশ্যমান হয়। এই বিশেষ গুচ্ছাকার মূলকে কোরালয়েড মূল বলা হয়। এখানে যদিও বলা হয়েছে যে ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, কিন্তু নর্মালি সাধারণত শৈবাল দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হয়, এবং সেগুলো হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এই নীলাভ সবুজ শৈবাল থাকার কারণে এদের রংটা এখানে যে বলা হয়েছে সবুজাভ বা বাদামি সবুজ বর্ণের রঙিন হয়। তো এই রংটা মূলত এই শৈবালের কারণে ওই ধরনের রং ধারণ করে থাকে। এবার আমরা সাইকাসের প্রজনন দেখব, কিভাবে সাইকাসের বংশবৃদ্ধি হয়ে থাকে। তো সাইকাসের বংশবৃদ্ধি দুইটা পদ্ধতিতে হয়ে থাকে। একটা হচ্ছে অঙ্গজনন আর একটা হচ্ছে যৌন জনন। অঙ্গজননটা কি আমরা জানি যে কোনো দেহের কোনো অংশ থেকে সরাসরি যদি নূতন আর একটা উদ্ভিদের সৃষ্টি হয়, একটা উদ্ভিদের যেমন পাতা থেকে বা কাণ্ড থেকে এরকম যদি হয়, তাহলে অঙ্গজনন বলা হয়। তাহলে এদের ক্ষেত্রে অঙ্গজনন ঘটে যে কাণ্ডের গোড়ার দিকে, এই যে এখানে দেখা যায় এই হলো কাণ্ড, কাণ্ডের গোড়ার দিকে। তো কাণ্ডের গোড়ার দিকে স্বল্পপত্রের কক্ষে কক্ষমুকুলের ন্যায় প্রথমে গোলাকার বা ডিম্বাকার উপবৃদ্ধি ঘটে। এই যে এখানে এই যে উপবৃদ্ধি ঘটে। এর গায়ে স্বল্পপত্র গঠিত হয়, প্রথমে ঢেকে রাখে। এই যে স্বল্পপত্রগুলো ঢেকে রাখে। এই বিশেষ আকৃতি বুলবিল, যা কাণ্ড হতে মুক্ত করে রোপণ করলে বা কোনোভাবে মুক্ত হলে নতুন চারা উদ্ভিদ গঠন করে। তো এইভাবে যদি এরকম একটা বুলবিল, এই যে আলাদা করা একটা বুলবিল এখান থেকে আলাদা করা যায়, তো যখন দেখা যায় ছোট্ট এরকম একটা বুলবিল তৈরি হয়েছে, সেই বুলবিলটাকে যদি আলাদা করে নতুন জায়গায় রোপণ করা হয়, তাহলে সেখান থেকে চারা গাছ জন্মায়, এবং এটা একটা সবচেয়ে বহুল প্রচলিত পদ্ধতি। যৌন জননের ক্ষেত্রে সাইকাস ভিন্নবাসী, অর্থাৎ পুং এবং স্ত্রী জননাঙ্গ ভিন্ন উদ্ভিদে উৎপন্ন হয়। পুরুষ উদ্ভিদ আলাদা থাকে এবং স্ত্রী উদ্ভিদ আলাদা থাকে। তো পুরুষ উদ্ভিদে শুধুমাত্র পুং স্টোবিলাস জন্মাবে, এবং স্ত্রী উদ্ভিদে স্ত্রী স্টোবিলাস হয় না, এরা সাধারণত রেণুপত্র হিসেবে থাকে। তা আমরা প্রথমে পুং স্টোবিলাস সম্পর্কে যদি জানি, এই একটা পুং স্টোবিলাসের ছবি। এখানে অনেকগুলো, এই যে মাথা তীক্ষ্ণ মাথা দেখতেছো, এখানে এই মাথাগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা স্প্রোফিলের মাথা, আর বাকি অংশগুলো এই স্ট্রাকচারের ভিতরে বা পুং স্টোবিলাসের ভিতরে আটকানো থাকে। তাহলে অনেকগুলো স্প্রোফিল মিলে এখানে একটা পুং স্টোবিলাস গঠন করে। এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো মাথা আছে, তার মানে অনেকগুলো স্প্রোফিল এখানে আছে, এবং এইগুলা সাপের মতো সর্পিলেকের প্যাচে স্ট্রাকচারটা গঠন করে থাকে। তাহলে এই স্ট্রাকচারের মধ্যে এখন অসংখ্য ছোট ছোট মাইক্রোস্প্রোফিল একটি কেন্দ্রীয় অক্ষের উপরে খুব ঘনভাবে সর্পিলাকারে সজ্জিত থেকে মোচাকার পুং স্টোবিলাস গঠন করে। পুং স্টোবিলাসের শীর্ষ এবং গোড়ার কতিপয় মাইক্রোস্প্রোফিল বন্ধ হয়, বাকি সবগুলো উর্বর। অর্থাৎ পুং স্প্রোফিল যেগুলো, সেগুলোকে বলা হয় মাইক্রোস্প্রোফিল, এবং এগুলো গোড়ার দিকের যে স্প্রোফিলগুলো থাকে এগুলো বন্ধ থাকে, এবং একবারে মাথার দিকে যেগুলো এগুলো বন্ধ থাকে, বাকি সবগুলা উর্বর হয়ে থাকে। এখানে একটা আমরা স্প্রোফিল, এই একটা স্প্রোফিলের ছবি, এটা একটা স্প্রোফিলের চিত্র, পৃথকীকৃত একটা স্প্রোফিল। এই যে মাথার এই অংশটুকু, এই অংশটাই মূলত আমরা বাইরে বের হইতে থাকি। দেখে এই যে মাথাটা দেখতে পাচ্ছি, এই মাথাটাই মূলত হচ্ছে এই অংশটা। আবার বাকি যে অংশটা নিচের এই অংশটুকু, এই পুরো অংশটুকু ভিতরে থাকে, এবং এই ভিতরে যে অংশ থাকে সেইখানেই মূলত এই যে ছোট ছোট ফুলের মতো দেখা যাচ্ছে,
এগুলো হচ্ছে সোরাস। এই যে এখান থেকে এই একটা ছোট্ট অংশ, এটা একটা বড় করে এখানে দেখানো হয়েছে, এগুলো সোরাস। এই সোরাসের ভিতরে মূলত স্পোর থাকে, মাইক্রোস্পোরগুলো থাকে। তো আমরা দেখো যে প্রতিটি মাইক্রোস্পোরোফিল সাধারণত চ্যাপ্টা, কাষ্ঠল, কিলকাকার। এর গোড়ার দিকটা সরু এবং অগ্রাংশে ক্রমান্বয়ে চ্যাপ্টা হয়, পরে আবার হঠাৎ সরু হয়। এই যে গোড়ার দিকে সরু, আস্তে আস্তে চ্যাপ্টা হয়, আবার হঠাৎ করে সরু হয়ে গেছে। এবং এই সরু অংশটুকু, হঠাৎ করে যে সরু অংশ হয়েছে, এই অংশটুকু অনুর্বর, আর বাকি অংশটুকু উর্বর। এই অনুর্বর অংশটুকুকে বলা হয় অ্যাপোফাইসিস। যে এই বন্ধ অংশটুকু মোচা থাকাকালীন শুধু বাহির থেকে দৃশ্যমান, যাকে অ্যাপোফাইসিস বলে। উর্বর অংশের নিম্নতলে অসংখ্য এককোষী মাইক্রোস্পোরাঞ্জিয়া বিদ্যমান, সাধারণ থেকে 3 থেকে 4টি স্পোরাঞ্জিয়া একত্রে গুচ্ছ সৃষ্টি করে, যাকে সোরাস বলা হয়। এই যে এখানে যতগুলো এই যে পাপড়ির মতো দেখা যাচ্ছে, এক একটা পাপড়ি হচ্ছে এক একটা মাইক্রোস্পোরাঞ্জিয়া। টোটাল সব এখানে 4-5টা যে পাপড়ি আছে, এই পাপড়িকে একত্রে বলা হয় সোরাস। স্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়। প্রতিটি স্পোর মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পুংরেণু সৃষ্টি করে, এবং এই হ্যাপ্লয়েড পুংরেণুকে বলা হয় মাইক্রোস্পোর। এরপর হ্যাপ্লয়েড পুংরেণু হতে বহু ফ্লাজেলাযুক্ত শুক্রাণু সৃষ্টি হয়। স্ত্রী স্টুবিলাস বা স্ত্রীণুপত্র, তোমাদের আগে বলেছিলাম যে স্ত্রীণুপত্রগুলো আসলে এভাবে মোচাকার আকৃতি গঠন করে না, এগুলো আলাদা আলাদা থাকে, অনেকটা আলগাভাবে সজ্জিত থাকে, একটার সাথে আরেকটা ওইভাবে খুব ঘনভাবে সন্নিবিষ্ট থাকে না। তো স্ত্রী উদ্ভিদের কাণ্ডশেষে এককভাবে স্ত্রী মেকিওস্টুবিলাস উৎপন্ন হয়, কারণ এটি প্রাথমিক অবস্থায় গোলাকার মোচাকৃতি হলেও ক্রমে স্পোরিফিলগুলো শিথিল হয়ে ছড়িয়ে পড়ে। একটি স্টুবিলাসে অনেক মেগাস্পোরিফিল উৎপন্ন হয়, একটি প্রধান অক্ষের উপর তার সর্পিলাকারে সংযুক্ত থাকে। একটা মেগাস্পোরোফিল আলাদা করে দেখানো হচ্ছে। দেখো 3 ধরনের মেগাস্পোরোফিল, বিভিন্ন ধরনের এরকম মেগাস্পোরোফিল পাওয়া যায়। সব ক্ষেত্রে এগুলো হচ্ছে ডিম্বক, এখানে ছোট ডিম্বক, এখানে ডিম্বকগুলো আবার বড় আকৃতির, এখানে আবার দেখো অন্যরকম। তো বিভিন্ন রকম এরকম মেগাস্পোরোফিল পাওয়া যায়। তো মেগাস্পোরোফিল দেখতে অনেকটা রূপান্তরিত লম্বাটে পাতার মতো। মেগাস্পোরোফিলের অগ্রাংশ দেখতে পক্ষল পাতার মতো, মধ্যাংশ উর্বর। এই যে মধ্যাংশ, মাঝের এইটুকু অংশ, এইটুকু হচ্ছে উর্বর, এবং এই অংশটাই ডিম্বক তৈরি হয়। সম্পূর্ণ দেহটি ঘন বাদামি লোমে আবৃত। এই যে পুরো দেহটাই ছোট ছোট বাদামি লোম থাকে। তোমরা যদি দেখো যে আমাদের কলেজের একবারে গেটে যে সাইকাস উদ্ভিদটা আছে, এই সাইকাস উদ্ভিদটা একটা স্ত্রী উদ্ভিদ, এবং এখানে তোমরা খেয়াল করলে একটা নির্দিষ্ট সময়ে স্ত্রী মেগাস্পোরোফিলগুলো দেখতে পাবে। তো উর্বর অঞ্চলে স্পোরোফিলের কিনারায় 2 ধারে সারিবদ্ধভাবে গোলাকার মেগাস্পোরাঞ্জিয়া বা ডিম্বক জন্মায়। এই যে দেখতেছো দুই পাশে সারি করে জন্মায়। ডিম্বকের ভেতরে আর্কিগোনিয়াম তৈরি হয় এবং এর অভ্যন্তরে ডিম্বাণু উৎপন্ন হয়। কিভাবে নিষেক সম্পন্ন করে? উদ্ভিদ বায়ুপরাগে হয় পুংরেণু বায়ুবাহিত হয়ে, আমরা যে পুংরেণুগুলো দেখেছি মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভিতরে পুংরেণু উৎপন্ন হয়, এবং তোমাদের আগে বলেছি যে পুংরেণু কি সবচেয়ে বড় উদ্ভিদ জগতের ভিতরে একটা বড় পুংরেণু বা শুক্রাণু, যেটাকে আমরা বলি শুক্রাণু বা পুংরেণু। তো পুংরেণু বায়ুবাহিত হয়ে স্ত্রী উদ্ভিদের ডিম্বকের অগ্রভাগের প্রকোষ্ঠে এসে পড়ে। যে ডিম্বক যে থাকে, এই যে ডিম্বক, এই ডিম্বকের এই সম্মুখ ভাগে এসে পতিত হয় এবং পোলেন টিউব সৃষ্টি করে। পোলেন টিউবের ভিতরে শুক্রাণু তৈরি হয়। এখানে বাম পাশে যে ছবি দেখতেছ, এই যে এখানে দেখো শুক্রাণুতে পরিণত হয়েছে। যে এখানে এটা হচ্ছে পোলেন টিউব বা পরাগনল, এটা হচ্ছে পরাগনল, এটা হচ্ছে। তা এই যে কোষটায়, যে এই কোষটায় বিভাজিত হয়ে 2টা শুক্রাণুতে পরিণত হয়ে যায়, এই যে পরিণত পুংগামেট বা শুক্রাণু। এবং শুক্রাণুর গায়ে দেখতেছো ওই যে প্রচুর পরিমাণে ফ্লাজেলা যুক্ত। পোলেন টিউব হতে শুক্রাণু আর্কিগোনিয়াস্থ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে।
জাইগোট মুক্ত কোষ বিভাজনের মাধ্যমে আদি ভ্রূণ সৃষ্টি করে, প্রো এমব্রায়ো বলা হয়। এটা হচ্ছে ভ্রূণ সৃষ্টির আদি অবস্থা। এই আদি ভ্রূণটাই পরবর্তীতে আরও বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ ভ্রূণ সৃষ্টি করে। ভ্রূণ পরিণত হতে প্রায় 1 বছর সময় লাগে। তো চিন্তা করো যে একটা ভ্রূণ, বীজ থেকে যে ভ্রূণ তৈরি হবে, প্রথমে প্রো এমব্রায়ো বা আদি ভ্রূণ তৈরি হবে, সেখান থেকে আস্তে আস্তে ভ্রূণ তৈরি হবে। এই যে পদ্ধতিটা, জাইগোটে ভ্রূণ তৈরির যে পদ্ধতি সম্পন্ন করতে 1 বছর সময় লাগে, যেটা অন্যান্য উদ্ভিদ বা আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে হয়তো দেখা গেলো কয়েকদিন সময় লাগে। ডিম্বক পরিপক্ক হয়ে বীজে পরিণত হয়। বীজ রসালো, কমলা বা লাল বর্ণের। বীজ থেকে জন্ম নেয় নতুন উদ্ভিদ। এখানে যে দেখতেছে এই যে বীজ, এটা হচ্ছে সাইকাসের বীজ। এই সাইকাসের বীজ থেকে উদ্ভিদের 3টে পর্যায়ক্রমিক চিত্র এখানে দেখা হয়েছে। এখানে ছোট্ট উদ্ভিদ, এটা একটু বড় হয়েছে। এই যে দেখো কচি পাতা কুণ্ডলিত অবস্থায় আছে। এরপরে আমরা দেখব যে সাইকাসের কে বলা হয় জীবন্ত জীবাশ্ম। তো জীবন্ত জীবাশ্ম আসলে কি? এখানে 2টা টার্ম। এই টার্মটা হলো গুরুত্বপূর্ণ, যে জীবাশ্মটা কি? জীবাশ্মটা হচ্ছে যে কোনো উদ্ভিদ বা কোনো জীব যদি অনেক দিন ধরে অক্সিজেনবিহীন পরিবেশে মাটির নিচে চাপা পড়ে থাকে বা কোনো কিছুর নিচে চাপা পড়ে থাকে এবং সেখানে যদি একটা অক্সিজেনবিহীন অবস্থার সৃষ্টি হয়, তাহলে সে জীবটির একটা ছাপ পাওয়া যায়। ওই ছাপটাই হচ্ছে মূলত জীবাশ্ম। এই যে এটা আমরা যদি সংজ্ঞাকারে দেখি, তাহলে দেখো যে সুদূর অতীতে বিলুপ্ত কোনো জীবের দেহ বা দেহাংশ বা কোনো চিহ্ন প্রাকৃতিক উপায়ে পাললিক শিলায় প্রস্তুরূপিত হয়ে থাকলে তাকে জীবাশ্ম বলা হয়। অর্থাৎ ওটা একটা, যেখানে ওই ছাপটা পাওয়া যায়, সে ছাপের অংশটা যে পাথরে পরিণত হয়ে যায়, প্রস্তুরূপিত হয়ে যায়, বা যেটাকে আমরা শিলাও বলতে পারি। তাহলে এখানে হয়তো পুরো ছাপ হতে পারে, অথবা দেখা যায় একটা কাণ্ড, বহু আগের একটা কাণ্ড হয়তো পাথরে বা শিলায় পরিণত হয়ে গেছে, অথবা একটা পাতা শিলায় পরিণত হয়েছে, যেটা দেখে বোঝা যায় যেটা এক ধরনের পাতা ছিল এক সময়, সেই পাতাটাই জীবাশ্মে পরিণত হয়। তাহলে এগুলো হচ্ছে জীবাশ্ম। তাহলে জীবাশ্ম মানে হচ্ছে অনেক অতীতের বিলুপ্ত উদ্ভিদ যেগুলো। তাহলে সাইকাস কীভাবে জীবাশ্ম হইল, এবং সেটা বলা হলো জীবন্ত জীবাশ্ম। তাহলে জীবাশ্ম তো জীবন্ত হতে পারে না, কারণ জীবাশ্ম হলে পাললিক শিলায় আছে। তাহলে কেন এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? এই কারণে যে এই সমস্ত বিলুপ্তপ্রায় উদ্ভিদের নমুনা, যাদের শুধুমাত্র জীবাশ্ম আকারে পাওয়া যায়, তাদের সাথে যদি বর্তমানে যে জীবিত উদ্ভিদ আছে তার সাথে মিল পাওয়া যায়, তাহলে সেগুলোকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। এই ক্ষেত্রে যে অতীতে বিলুপ্তপ্রায় উদ্ভিদ যার নিদর্শন একমাত্র জীবাশ্মে পাওয়া যায়, এর সাথে জীবন্ত কোনো প্রজাতির সাদৃশ্য থাকলে উক্ত প্রজাতিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তো সাইকাসও এরকম একটা জীবন্ত জীবাশ্ম, কারণ পূর্বের প্রজাতির সাথে মিল পাওয়া গেছে। তো কাদের সাথে মিল পাওয়া গেছে? যে সাইকাস উদ্ভিদ সাইকেডেলিস বর্গের অন্তর্গত। মেসোজোয়িক যুগের শুরুতে সাইকেডেলিস বর্গের সাইকাসের সমগোত্রীয় অসংখ্য উদ্ভিদ পৃথিবীব্যাপী ব্যাপক বিস্তৃত ছিল, যেগুলো জীবাশ্ম বিশ্লেষণের মাধ্যমে এগুলা সম্পর্কে অস্তিত্ব পাওয়া গেছে। মেসোজোয়িক যুগের শেষের দিকে এদের অধিকাংশের বিলুপ্তি ঘটে এবং অনেকে জীবাশ্মে পরিণত হয়। সাইকেডেলিস বর্গের সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতির উদ্ভিদ এখনও পৃথিবীর বুকে টিকে আছে। 100টি প্রজাতির উদ্ভিদ, এবং এদের অধিকাংশ বৈশিষ্ট্যই আদি প্রকৃতির, অর্থাৎ আদিকালে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো এখনও বিদ্যমান আছে। তাদের এই বৈশিষ্ট্যগুলোর এখনও কোনো ধরনের পরিবর্তন হয়নি। তো সাইকাসের সমগোত্রীয় অধিকাংশ উদ্ভিদ জীবাশ্মে পরিণত হয় এবং ওইসব আদি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো এদের দেহে বিদ্যমান থাকায় সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তো এই হলো তোমাদের সিলেবাসভুক্ত নগ্নবীজী উদ্ভিদ। তা আশা করি আজকের আলোচনা থেকে তোমরা নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারবে। এরপর যদি আর একটু ভালো করে পড়াশোনা করো, তাহলে মোটামুটি একটা ভালো ধারণা লাভ করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।